আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো, তাই তো নাকি? প্রতিদিন স্কুল হতো আর মাঝে মাঝে স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো। আর এই তৃণমূলের আমলে প্রতিদিন স্কুল ছুটি আর হচ্ছে মাঝে মাঝে স্কুল হয়, কারণ ওদের দাদা জ্যোতিপ্রিয় মল্লিক এই আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের ছোট ছোট বাচ্চাদের চাল চুরি করেছে, ডাল চুরি করেছে মিড ডে মিলে, সেই কারণে তাকে জেল খাটতে হয়েছে। আর প্রতিদিন যদি স্কুল হয় তাহলে যে চাল চুরি হয়েছে, যে ডাল চুরি হয়েছে, তৃণমূল হিসাব মেলাতে পারছে না। তাই আমাদের অভিভাবকদের নতুন করে ভাবতে হবে যাতে বাম আমলে প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো, সেই দিকেই আমাদেরকে যেতে হবে। আমরা বলতে চাইছি এই পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, এই ভারতবর্ষের সংবিধানকে আমরা ভরসা করি, ভারতবর্ষের সংবিধানকে ভরসা করি বলেই তো এখনো পর্যন্ত সংবিধানটাকে টিকিয়ে রাখার লড়াই আমরা করছি। সংবিধান আছে বলে চাল চোর ডাল চোর এই উত্তর 24 পরগনা তৃণমূলের বেতাজ বাদশা আপনার জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয়। এখনো সংবিধান গণতন্ত্র আছে বলে শেখ শাহজাহান প্রতিদিন রাত্রিবেলা আমার হিন্দু বোনেদেরকে রাত্রি 12টার সময় মমতা ব্যানার্জির পার্টি অফিসে সন্দেশখালীতে ডেকে নিয়ে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে পুলি বানানোর নিতেন দিতে। এই বাংলায় সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয়। এই বাংলায় সংবিধান আছে বলে শিক্ষা চোর পার্থ চট্টোপাধ্যায়কে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে হয়। আজকে বারাসাত কোর্টে দুর্গাপুরে পড়াশোনা করছে একটা বাচ্চা ছেলে, MBBS পড়ছে। হঠাৎ করে ছেলেটি ছুটে এলো, বললো দাদা আপনাকে আমি চিনি। আরে কিভাবে? বলছে না আপনাকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপনাকে দেখি তো, তা আপনাদের বক্তব্য ভালো লাগে, তো 26-এ তৃণমূলকে একটা জোর ধাক্কা দিতে হবে কিন্তু দাদা। বলছে কেন? আমি বললাম কেন? বলছে আপনি জানেন না কেন? বলছে দাদা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল এই তৃণমূল কংগ্রেস। MBBS এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, 20-21 বছর বয়স। বলছে দাদা আপনাকে একটা কথা বলবো। আমি বলছি বলো। বলছে দাদা তৃণমূল কাকে বলে জানেন? আমি বলছি ইচ্ছা করে বললাম তুমি বলো। বলছে দাদা মনে কিছু করবেন না, তৃণমূল কাকে বলে বলবো? আমি বলছি হ্যাঁ বলো। বলছে যে 2021 সালের কথা আমার মনে আছে, 2021 সালের ঘটনা আমি সচক্ষে দেখেছি। তো দাদা আপনি কি চা খেতে চান? আমি বললাম তুমি কি খেতে চাও বলো। বলছে না দাদা আমি বেরিয়ে যাব, কালকে আমাকে দুর্গাপুর পৌঁছাতে হবে, সোমবার আমাকে ফিস জমা করতে হবে। তো একটা কথা বললো আমাদের নেতা শরীফুল বলল আর কি, যারা হেরে গিয়ে মানুষের কাজ করে তাদের ISF বলে, আর যারা চুরি করে মাধবপুরে গলা ফাটায় তাদের তৃণমূল কংগ্রেস বলে। হ্যাঁ একটা চোরের দল। তৃণমূল এই বেড়াবেড়িয়া গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদটাকে চুরি করেছে। ISF এর তো কোনো প্রয়োজন ছিল না। তৃণমূল যখন পেরে উঠছে না তখন হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা একটা মুসলমানের টুপি পরার দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে যে এটা বিজেপির দালাল। এই হচ্ছে তৃণমূলের রাজনীতি ISF সম্পর্কে। আপনারা সবাই জানেন, আমার বাবাকেও আপনারা চেনেন, আমার নাম বিশ্বজিৎ মাইতি। এই মাধবপুরের মানুষ জানেন 2018 সালে এই তৃণমূলের হারমাত বাহিনী আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাড়ি লুট করেছে, বাড়িতে আমার 2.5 বছরের বাচ্চাকে বোমাবাজি করেছে, 6টা বোম বেজেছে। এখনো আমাকে এখনো সেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে। যারা করেছে তাদের মুখোমুখি একদিন হবই হব। এই কথাটা আজকে এই কথাটা বলে দিয়ে যেতে চাই, কারণ যারা লুট করে, যারা চুরি করে, যারা বাড়ি ভাঙচুর করে, যারা বোমা বানায়, যারা বোমা মারে, তারা
আর যাই হোক সাধারণ মানুষের মতো তারা জীবন যাপন করতে পারে না, তারা অসামাজিক জীব। এটাই আমাদেরকে চিনে নিতে হবে, এটাই আমাদেরকে বুঝে নিতে হবে। নওশাদ সিদ্দিকী সেদিনকে বলছিল যে দাদা আমি দক্ষিণ 24 পরগনার ভাঙড়টা দেখছি, ক্যানিংটা দেখছি, আর আপনাকে উত্তর 24 পরগনার আমডাঙ্গাকে বুঝে নিতে হবে কেন 2011 সালের পর এই আমডাঙ্গায় তৃণমূলের কোন কোন নেতা কোথায় বোমাবাজি করেছে, কোথায় বারুদ তারা জমায়েত রেখেছে, সেগুলোকে বার করতে হবে। আর তাদেরকে তার স্ত্রীর পাশে, ছেলের পাশে সুখনিদ্রায় ঘুমোতে দিতে দেব না। কারণ নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি মাথায় কাফন বেঁধে আর কোমরে গামছা বেঁধে রাজনীতি করতে নেমেছে। এরা বোমা, গুলি, পিস্তল ভয় পায় না। এই কথাটা তৃণমূলের ফুটো মস্তানদেরকে জানানোর জন্যই নওশাদ সিদ্দিকীর নির্দেশেই আজকে মাধবপুর বাজারে আজকে সভাটা করছি। এই মাধবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, মাধবপুরের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, মাধবপুরের মানুষ তারা সংস্কৃতি প্রেমী মানুষ, মাধবপুরের মানুষ তারা হচ্ছে ধর্মপ্রেমী মানুষ। মাধবপুরে কখনোই সাম্প্রদায়িকতাকে এখানকার মানুষ, এখানকার ব্যবসাদাররা কখনোই প্রশ্রয় দেয়নি। একদিকে হিন্দু, একদিকে মুসলমান, তারা একে অপরে পরিপূরক হয়ে তারা এই মাধবপুর বাজারটাকে আজও পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আমরা তো ছোট থেকেই মাধবপুর বাজারে আসি, প্রত্যেকটা মানুষকে আমরা চিনি। সে তৃণমূল হতে পারে, তাকে আমরা দাদা, কাকা, বাবা, চাচা, চাচি তাদেরকে বলে আমরা সম্বোধন করি। কিন্তু তারপরেও সেই দাদা, চাচা, কাকা যাদের বলে সম্বোধন করি, তারা যদি মুখে গামছা বেঁধে আপনার বাড়িতে বোমা মারে, আপনাকে যদি পিস্তল দেখে আপনার গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, আর যাই হোক তার সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না, সে একজন অসামাজিক, সে গুন্ডা, এটাই তার পরিচয়। অনেক কথা বলার ছিল, কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করব বুঝতে পারছিলাম না। আমডাঙ্গার রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছে মুখে প্রকাশ করা যাবে না। আমি কয়েকটা ভিডিও ক্লিপিংস এই মাধবপুর বাজারে যারা আছেন তাদেরকে একটু শোনাতে চাই। তৃণমূলকে এখন চোর বললে তৃণমূল আবার চোখ রাঙায়, জানেন তো? তৃণমূলকে আপনি চোর বলবেন, তৃণমূল আপনাকে চোখ রাঙাবে, বলবে তোকে আমি দেখে নেব। তো স্বাভাবিকভাবে তৃণমূলের এখন এই চরিত্র গিয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের আবার ভ্যারাইটিস চোর আছে, জানেন তো? ভ্যারাইটিস চোর বোঝেন? আপনি যদি বলেন যে আপনার পাতলা মানে রোগা পাতলা চোরের প্রয়োজন, তাহলে আপনি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে পেয়ে যাবেন। পার্লামেন্টে বলার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেন। আপনি যদি একটু মোটা অলস চোরের কথা ভাবেন, তাহলে আপনি আমাদের মদনদাকে পেয়ে যাবেন। তিনি একদম বিছানায় শুয়ে শুয়ে ঘুষ নিচ্ছিলেন, মদন মিত্রকে পেয়ে যাবেন। আপনি যদি বলেন একটু ভদ্র শিক্ষিত চোরের দরকার, তাহলে আপনি সৌগত রায়কে পেয়ে যাবেন, দমদমের সাংসদ সৌগত রায়। আপনি যদি ভাবেন যে একটু মোটা ও লাভলি 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল কাটছে পার্থদাকেও আপনি পেয়ে যাবেন, একটু স্থূলাকার মোটা চোর। হ্যালো, তো চোরের বিভিন্ন ভ্যারাইটিস আছে তৃণমূলে। আপনি যখন যেরকম চোর চাইবেন তখন সেরকম চোর আপনি পেয়ে যাবেন। তা আমাদের সকলের প্রিয় দিদি 2021 সালে কি বলেছিল একটু শুনবেন, আর আমডাঙ্গার মানুষ একটু মিলিয়ে নেবেন বা মাধবপুরের মানুষ একটু মিলিয়ে নেবেন। আর এর গ্যারান্টার কাউকে হতে হবে না, মা বাবা কেউ নয়। এর গ্যারান্টার আমি, আমার মামাটি মানুষের সরকার। ঠিক আছে, মেডিকেল কলেজ ডবল ডবল হবে, টিচার ডবল ডবল হবে, এডুকেশন হবে, ইংলিশ মিডিয়াম স্কুল হবে, হিন্দি মিডিয়াম হবে, উর্দু মিডিয়াম হবে, রাজবংশী মিডিয়াম হবে, কামতাপুরি মিডিয়াম হবে, সবটাই হবে, সব ধর্ম, সব বর্ণ, সব জাতির জন্য।
আমডাঙ্গার মানুষকে বলবো 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল স্কুল হবে, ডবল ডবল গাড়ি হবে, ডবল ডবল বাড়ি হবে। আমডাঙ্গার মানুষকে বলবো, মাধবপুরের মানুষকে বলবো, আপনারাই মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর মাধবপুর আজকে কোথায় দাঁড়িয়ে আছে। এদেরকে চোর বললে, আমি বারবার বলছি, এদেরকে চোর বললে এরা বেজায় রেগে যাচ্ছে। চোরকে যদি চোর বলা হয় এরা বেজায় রেগে যাচ্ছে। তা আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিধানসভায় তার একটা অভিজ্ঞতার কথা বলছিল। আর একটা বেকার যুবকদের জন্য একটা কথা বলি, সামনে আমাদের দুর্গাপুজো আছে, তো মমতা ব্যানার্জির আর একটা ডায়লগ আপনাদেরকে শোনাই। মাটির ভার নিন, তাতে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, পরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লক্ষ্যে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে, আপনি 1000টা টাকা নিন, একটা কেটলি কিনুন। আর সামনে দুর্গাপুজো আছে, মাধবপুরে যারা রাজনীতি করছেন দিদিকে বলছি, আর তৃণমূলের যারা নেতা আছেন, আপনাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে 1000 টাকা দিয়ে দুর্গা মণ্ডপের সামনে আপনি ঘুগনি বেচান আর কেটলি চা বিক্রি করতে পাঠান। আপনার লজ্জা করে না? এই বাংলায় শিল্পকে তাড়িয়েছেন, এখনো 26,000 বেকার যুবক এখনো কলকাতার রাজপথে শুয়ে আছে, তাদেরকে পুলিশ দিয়ে জুতো পেটা করা হচ্ছে, তাদের বুকে লাথি মারা হচ্ছে। মমতা ব্যানার্জি, আপনার যদি একটু শরম থাকতো, একটু লজ্জা থাকতো, আপনার ভাইপোকে দিয়ে আপনি চা বেচেন ধর্মতলায়, ক্যামাস স্ট্রিটে আপনি ঘুগনি বেচেন একবার। আপনি বেকার যুবকদের পেটে লাথি মেরেছেন, তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছেন, আর আপনি 15 বছর পরে এসে বলছেন দুর্গা মণ্ডপের সামনে 1000 টাকা নিয়ে মাকে বলুন একটু ঘুগনি আর চা বিক্রি করতে। আপনার লজ্জা করছে না এই কথাটা বলতে? এই কারণেই আপনাদের কাছে আমরা এসেছি এই কথাগুলো বলার জন্য। আর একটা অডিও শোনাবো তারপরে, কারণ ওদেরকে চোর বললে, ধরতো কে বলছে, আসলে মালদা থেকে একটা পরিযায়ী শ্রমিক মারা গেছে, তো তার ডেড বডিটা দমদম এয়ারপোর্ট থেকে মালদায় পাঠাতে হচ্ছে, ওই বারবার ফোন করছে আর কি। একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোথেকে জীবনতলায় মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা, সমস্যাই নাই। দিদি জাহাঙ্গীর তো মালিক ভাইকে মারাকে জাহাঙ্গীর পাশ দিয়েছেন, একটা টার্মিনাল যদি হয়। আসলে কার সঙ্গে কথোপকথন হচ্ছে জানেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একটা প্রশাসনিক মহলে বসে এই রাজ্যের ক্রিমিনাল, যে বিভিন্ন জাতীয় কমিশনগুলো তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে, প্রশাসনিক মিটিংয়ে যদি একজন এমএলএ কে বলে তুই তো বোম বাঁধিস আর বোম মারিস, তাহলে এই বাংলার পুলিশ প্রশাসন কোথায়? আর এই বাংলার যারা বোম বাঁধে কতটা অনুপ্রাণিত হবে মমতা ব্যানার্জির কথায়? এটা মাধবপুরের মানুষকে আমাদেরকে আর একবার ভাবতে হবে যে এই তৃণমূল কোন তৃণমূলকে আমরা নিয়ে এসেছি 2011 সালে বামফ্রন্টকে সরিয়ে, আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে। আর একটা শোনাবো।
এদের বিরুদ্ধে বললো, সেটাও আমি শুনেছি। আবার বলেছে মমতা চোর, তৃণমূল চোর, সেটা আমি নিজে কানে শুনেছি। তখন তো হই হই করতে পারেনি, তৃণমূলের সবাই চোর বলেছে, তো তাহলে শওকত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে। এবারে শওকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শওকত মোল্লা সাহেব ভালো বুঝবে, আমি সেটাতে যাবো, বিতর্কে যাবো না। তো সারা দিন তাহলে কালকে মানে চোর চোর শুনেছে না, বিধানসভায় চোর চোর শুনেছে 2 ঘন্টা ধরে, কনস্ট্যান্ট 2 ঘন্টা ধরে চোর। এ বলে 1 2 3 4 বিজেপির সবাই চোর, আবার অন্যজন বলে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমার শুধু কানে চোর 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 আওয়াজ, আমার খুব ভালো লাগছিল। এটা লাস্ট বিধানসভার অধিবেশনে আপনারা দেখেছেন সবাই মিডিয়ার মধ্যে, মানে তৃণমূল আর বিজেপির মধ্যে মিডিলম্যান ছিল সুজিত বোস। সুজিত বোস বলছে 1 2 3 4, আর তৃণমূল থেকে বলছে বিজেপির সবাই চোর। আবার 1 2 3 4 সুজিত বোস যখন বলছে তখন বলছে তৃণমূলের সবাই চোর। আর নওশাদ সিদ্দিকী বসে বসে উপভোগ করছিল, আসলে এরা দুটোই চোর, কারণ তৃণমূলের প্রোডাক্ট গুলো সব বিজেপিতে গেছে পিঠ বাঁচানোর জন্য। কে? অর্জুন সিং। অর্জুন সিং হচ্ছে বিজেপির নেতা বর্তমানে। তৃণমূলের ভাটপাড়া দীর্ঘদিনের এমএলএ, যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন, তারাও আমার ভাই, তাদেরকেও বলছি যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন, খুব ভালো কথা। যারা তৃণমূল করছেন জয় বাংলাতে আর হচ্ছে না, এখন আবার বলছে জয় জগন্নাথ, ভালো কথা। যারা বিজেপির জয় শ্রীরাম বলে এই মাধবপুর বাজারকে গরম করতে চাইছে, একবার মুদিখানার দোকানে গিয়ে মুদির দোকানদারকে বলুন জয় শ্রীরাম, আপনার সরষের তেলটা 180 টাকা থেকে 80 টাকা হয় কিনা একবার দেখুন। আর যে তৃণমূলের নেতারা জয় বাংলা বলে বাজারটাকে গরম করতে চাইছেন, জয় জগন্নাথ বলে বাজারটাকে গরম করতে চাইছেন, একবার আপনিও মুদিখানার দোকানে গিয়ে জয় বাংলা বলে দেখুন আপনার সরষের তেলটা 180 টাকা থেকে 80 টাকা হয় কিনা। কি তৃণমূল কি বিজেপি মানুষের জীবন যন্ত্রণার কথা বলছে না, তারা শুধু জয় শ্রীরাম বলছে একবার আর জয় বাংলা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ এই বিজেপি 2014 সালে এই ভারতবর্ষের মানুষকে তারা স্বপ্ন দেখিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেব আর জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা দেব। এই ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে সরিয়ে সেদিন বিজেপিকে ক্ষমতায় এনেছিল, নরেন্দ্র মোদীকে দেখে স্বপ্ন দেখেছিল এই ভারতবর্ষের যুবক, তারা ভেবেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আমার ঘরের বেকার যুবকটার চাকরি হবে, আমার যে ছেলেটা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পাস করে আছে তা হয়তো বিজেপি চাকরি দেবে, আর আমাদেরকে জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট খুলিয়েছে কালো ধন নিয়ে এসে আমাদেরকে 15 লক্ষ টাকা দেবে। এই বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ বিজেপির উপর ভরসা করেছিল, ভারতবর্ষের মানুষকে ভরসা করেছিল। আর এই ভারতবর্ষের মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ যখন বিজেপিকে বলছে তুমি তো বলেছিলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, তুমি তো বলেছিলে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবে, তুমি তো বলেছিলে কালো ধন বিদেশ থেকে নিয়ে আসবে, তুমি তো কিচ্ছু করতে পারোনি। তখন আরএসএস কে দিয়ে বলছে জয় শ্রীরাম। তারা আপনারা জানেন উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি করেছে, 4000 কোটি টাকা খরচ করেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, রাম আমারও দেবতা, আমরাও ভরসা করি, রামের উপর বিশ্বাস আছে। কিন্তু রাম মন্দির তৈরি করে বিজেপি স্লোগান তুলেছিল আপকি বার 400 পার। এই ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার কথা বলে। আমরা যখন ইতিহাস পড়েছিলাম এই ভারতবর্ষে ঐক্যের কথা বলে, কারণ এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে। তারা আদিবাসী দলিত সমাজের মানুষ বলছে এ ভারতবর্ষ আমার ভারতবর্ষ, এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আদিবাসী দলিতরা বলছে একজন হিন্দুর যা অধিকার আছে আদিবাসী দলিতের তাই অধিকার আছে, মুসলমানের যা অধিকার আছে একজন হিন্দুর তাই অধিকার আছে। ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর গালে ঠাস ঠাস করে চড় মেরে 230-এ আটকে দিয়েছে, কারণ এই ভারতবর্ষে
ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসীদের কথা বলে। আমরা শুধু ছোট্ট উদাহরণ দিতে চাই, যারা বিজেপি করছেন আমার কোনো আপত্তি নেই। এই ভারতবর্ষ সংবিধান আপনাকে বিজেপি করার অধিকার দিয়েছে, ভারতবর্ষের সংবিধান আপনাকে কংগ্রেস করার অধিকার দিয়েছে, ভারতবর্ষের অধিকার দিয়েছে আপনাকে আইএসএফ করার, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি, কারণ মানুষকে আপনি ধর্মের ভিত্তিতে ভাগ করে আপনারা যদি এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করেন, বেকার যুবকের কাজ নেই, কলকারখানা ধোঁয়া উঠছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি হয়েছে, বেকারের কাজ নেই, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। বিজেপি শুধু বলছে জয় শ্রীরাম, আর মমতা বন্দ্যোপাধ্যায় দয় বলছে যে জয় বাংলা। এই বলে কি আমার পেটে ভাত হজম হবে? আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই বাংলায় নতুন করে কলকারখানা তৈরি করতে হবে, এই বাংলায় নতুন করে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো, তাই তো নাকি? প্রতিদিন স্কুল হতো আর মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো। আর এই তৃণমূলের আমলে প্রতিদিন স্কুল ছুটি আর হচ্ছে মাঝে মাঝে স্কুল হয়। কারণ ওদের দাদা জ্যোতিপ্রিয় মল্লিক এই আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের ছোট ছোট বাচ্চাদের চাল চুরি করেছে, ডাল চুরি করেছে মিড ডে মিলে, সেই কারণে তাকে জেল খাটতে হয়েছে। আর প্রতিদিন যদি স্কুল হয় তাহলে যে চাল চুরি হয়েছে, যে ডাল চুরি হয়েছে, তৃণমূল হিসাব মেলাতে পারছে না। তাই আমাদের অভিভাবকদের নতুন করে ভাবতে হবে, যাতে বাম আমলে প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো, সেই দিকেই আমাদেরকে যেতে হবে। আমরা বলতে চাইছি, এই পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, এই ভারতবর্ষের সংবিধানকে আমরা ভরসা করি, ভারতবর্ষের সংবিধানকে ভরসা করি বলেই তো এখনো পর্যন্ত সংবিধানটাকে টিকিয়ে রাখার লড়াই আমরা করছি। সংবিধান আছে বলে চাল চোর ডাল চোর এই উত্তর 24 পরগনা তৃণমূলের বেতাজ বাদশা আপনার জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয়। এখনো সংবিধান গণতন্ত্র আছে বলে শেখ শাহজাহান প্রতিদিন রাত্রিবেলা আমার হিন্দু বোনেদেরকে রাত্রি 12টার সময় মমতা ব্যানার্জির পার্টি অফিসে সন্দেশখালীতে ডেকে নিয়ে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে পুলি বানানোর নিতেন দিতে। এই বাংলায় সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয়। এই বাংলায় সংবিধান আছে বলে শিক্ষা চোর পার্থ চট্টোপাধ্যায়কে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে হয়। আর এই মাধবপুরে যারা তৃণমূলের নেতারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, চরম চরম ঢাক, চরম চরম গুড় বাতাসা, নকুলদানা বলে যারা এখানে ভোট করাতেন, তাদের কাছে বলছি, ভারতবর্ষের সংবিধান আছে বলে চরম চরম ঢাক আর রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে হবে, তাকে তিহারের জেলে শুয়ে থাকতে হয়। আর এই বাংলার মানুষ দেখেছে পুলিশ প্রশাসন কতটা নপুংসক হতে পারে। এই বাংলার মানুষ দেখেছে যে এই বাংলার নওশাদ সিদ্দিকী যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের ভলেন্টিয়ার্সদের বলবে একটু গাড়িগুলো, একদম ছোট জায়গা হয়ে গেছে, গাড়িগুলোকে একটু পাস করে দিতে হবে, গাড়িগুলোকে ভলেন্টিয়ারদের পাস করিয়ে দিতে হবে, জ্যাম হয়ে যাচ্ছে। আপনারা একটু সরে সরে আসুন না, এত লোক হবে বুঝতে পারেনি, একটু সাইড করে ভলেন্টিয়ারদের বলবো গাড়িগুলো পাস করে দিতে হবে।